আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালো আছো। আমরা বাংলা ব্যাকরণের অধ্যায় 1 শেষ করেছি, অধ্যায় 2 এর পরিচ্ছেদ 1 শেষ করেছি। আজকে আমরা অধ্যায় 2 এর পরিচ্ছেদ 2 অর্থাৎ ধ্বনির পরিবর্তন এটা উপস্থাপন করব। দেখো, ধ্বনির পরিবর্তন। তো আমরা জানি যে ভাষার পরিবর্তন হয় ধ্বনির পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীর যে 12টি প্রধান ভাষাবংশ, তার মধ্যে একটি ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের 2টি শাখা ছিল, কেন্তুম, শতম। এই শতম শাখা থেকে বাংলা ভাষা বিভিন্ন শতাব্দীতে, বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে পরিবর্তন হতে হতে বঙ্গকামরূপী মধ্য দিয়ে শেষ পর্যন্ত বাংলা ভাষায় পরিণত হয়েছে। আবার বাংলা ভাষায় যে আমরা সাধু রীতি চলিত রীতি এগুলোর পার্থক্য দেখছি, বা চলিত রীতির সাথে যে আঞ্চলিকতা অনুসারে এক এক অঞ্চলে ভাষার যে এক এক রূপ, একই ভাষার বাংলা ভাষার মধ্যেই ঢাকার মানুষ যেভাবে শব্দ উচ্চারণ করেন, ফরিদপুরের মানুষ সেভাবে করেন না। আবার যশোর অঞ্চলের মানুষ যেভাবে ধ্বনিবর্ণের উচ্চারণ করে, যেভাবে শব্দের উচ্চারণ করে, সেভাবে হয়তো মাদারীপুর অঞ্চলের লোকজন করেন না। এভাবে দেখা যায় যে ধ্বনির পরিবর্তন, এই ধ্বনির পরিবর্তনের মধ্য দিয়েই শব্দের পরিবর্তন হয়, হ্যাঁ, এবং ভাষার একটি ভিন্ন রূপ লাভ করে, শব্দের ভিন্ন রূপ লাভ করে। তো আসলে এই ধ্বনির পরিবর্তন বিভিন্ন কারণে হয়ে থাকে। সেটা হতে পারে সামাজিক কারণ, হতে পারে রাজনৈতিক কারণ, হতে পারে শিক্ষা দীক্ষার কারণ, হ্যাঁ, হতে পারে অর্থনৈতিক কারণ। এখন প্রশ্ন হতে পারে যে অর্থনৈতিক কারণে বা রাজনৈতিক কারণে কিভাবে ধ্বনির পরিবর্তন হয়? হ্যাঁ, যখন একটি দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, জীবনযাপনের মান অনুন্নত থাকে, সে অঞ্চলের মানুষের ভাষার মর্যাদা তারা সঠিকভাবে রক্ষা করতে পারেন না, তারা অশিক্ষিত থাকেন, তাদের শিক্ষার হার কম থাকে, যে কারণে শব্দের উচ্চারণ ওভাবে সঠিক থাকে না। এভাবে ধ্বনির পরিবর্তন হতে পারে। আবার যুদ্ধবিধ্বস্ত দেশেও কিন্তু অন্ত সুন্দর সাবলীল ভাষা, হ্যাঁ, এভাবে সকল আত্মস্থ করতে পারে না, যে কারণে। আবার শীতপ্রধান দেশের মানুষের উচ্চারণ এক ধরনের থাকে, গ্রীষ্মপ্রধান দেশের উচ্চারণ এক রকমের থাকে। এভাবে দেখা যায় যে বিভিন্ন, আমরা যদি ভাষাতত্ত্ব গ্রন্থ আছে ডক্টর রফিকুল ইসলামের, এই গ্রন্থটা যদি একটু পড়ি, তাহলে দেখবে যে আমরা ধ্বনির পরিবর্তন কেন, কিভাবে, কারণ, এগুলো বিস্তারিত জানা যাবে। তো আমাদের আজকের যে পাঠ, আমাদের এই ধ্বনির পরিবর্তন যে পরিচ্ছেদ রয়েছে আমাদের ব্যাকরণ বইতে, সেখানে ধ্বনির পরিবর্তন কি, কেন হয়, কিভাবে হয়, কেন হয়, এ সমস্ত কথাবার্তা কিছুই নেই আমাদের আপাতত। সেগুলো আমরা তো একটু বলেই নিলাম। এখন আমরা সরাসরি চলে যাব ধ্বনির পরিবর্তন কিভাবে হয়, অর্থাৎ কোন ধ্বনি থেকে পরিবর্তিত হয়ে কোন ধ্বনিতে রূপান্তরিত হয়, হ্যাঁ, এটা আমরা একটু দেখব। যেমন দেখো, আমরা একটা উদাহরণ বলতে পারি যে আমরা যদি লিখি স্কুল, একটা শব্দ যদি আমরা স্কুল লিখি, এই স্কুলটাকেই কিন্তু আমরা স্কুল শুনি অনেকেই বলে থাকেন, হ্যাঁ। আবার যদি স্টেশনকে অনেকে স্টেশন বলেন, হ্যাঁ। তো এই যে শব্দের শুরুতেই কিছু ধ্বনির আগমন ঘটে, তার মানে ধ্বনির পরিবর্তন করতে গেলে আমরা প্রথমেই যে উদাহরণটা নিচ্ছি, যেমন দেখো, স্কুল, একটা শব্দ লিখেছি, এটার উচ্চারণটা হলো স্কুল। মানে এখানে ইটা কিন্তু একেবারেই স্লাইড, অত স্পষ্ট হবে না। কিন্তু আমরা যদি আমাদের সমাজে যেটা ব্যবহার করি সেটা যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে তুমি কোথায় যাচ্ছ? আমি বলি স্কুলে যাচ্ছি। অর্থাৎ আমরা যখন এটা উচ্চারণ করি,
তখন কিন্তু একটা ই এই শব্দের প্রথমেই আমরা নিয়ে আসি। হ্যাঁ, এই ইটা কিন্তু এরপরে যথারীতি এটা আবার থেকে যাচ্ছে, অর্থাৎ এই যে ইট ধ্বনিটা আমরা উচ্চারণ করেছি, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি যে শব্দের শুরুতে যে স্বরধ্বনির আগমন ঘটে, আমার লেখা কি দেখা যাচ্ছে? শব্দের শুরুতে, হ্যাঁ, যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে আদি স্বরাগম বলে। এই আদি স্বরাগম বলে। এখন প্রশ্ন হতে পারে যে শব্দের শুরুতে স্বরধ্বনির কেন আগমন ঘটবে? এরকম প্রশ্ন হতে পারে যে শব্দের শুরুতে স্বরধ্বনির কেন আগমন ঘটবে? এটা হলো উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা এটা লিখে দিতে পারি যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের শুরুতে যে স্বরধ্বনির আগমন ঘটে। হ্যাঁ, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে আমরা একটু লিখে রাখি, উচ্চারণের সুবিধা বা অন্য কোনো কারণে, তো এখন এখানে উচ্চারণের সুবিধা, আমরা জানি যে মানুষ কখনোই কঠিনকে গ্রহণ করে না, জটিলকে গ্রহণ করে না, তার জন্য যেটা সহজ সেটাই করতে চায়। এজন্য উচ্চারণের সুবিধা বা অন্য কোনো কারণে শব্দের শুরুতে যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে আদি স্বরাগম বলে। তাহলে দেখো কী হলো বিষয়টা, যে শব্দের শুরুতে উচ্চারণের সুবিধা বা অন্য কোনো কারণে যে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন দেখো আমরা যদি উদাহরণ নেই, যে স্টেশন, এই স্টেশন শব্দটা, এটার উচ্চারণ হবে স্টেশন, এটার উচ্চারণটা হবে কি? স্টেশন, উচ্চারণটা হলো স্টেশন। এখন এই স্টেশন, এটা কিন্তু আমাদের দেখা যায় যে অনেকেই স্টেশন বলেন, স্টেশন। এখন এই যে ই ধ্বনির আগমন ঘটেছে, হ্যাঁ, এই ই ধ্বনি কিন্তু এখানে নেই। এখানে কি ধ্বনি আছে? নেই। তাহলে এই যে ই ধ্বনির আগমন ঘটেছে, কোথায় ঘটেছে? আদিতে। আদি মানে শুরুতে। এই যে আমরা বলছি শব্দের শুরুতে, এই শুরুতে যেহেতু আগমন ঘটেছে, এই জন্য আমরা বলতেছি এটাকে আদি স্বরাগম। তাহলে এক নম্বরে আমাদের যে নিয়মটা আসলো বা আমরা উদাহরণ থেকে যে সিদ্ধান্তে এসেছি, সেই সিদ্ধান্তটার নাম কি? আদি স্বরাগম। আদি স্বরাগম, আদি স্বরাগম। অর্থাৎ আদি মানে কি? শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন। এখানে তিনটা বিষয় আছে, দেখো। আদিতে মানে শব্দের শুরুতে, যে আমরা বলছি শব্দের শুরুতে। আদিতে বলতে আমরা কি বলছি? শব্দের শুরুতে স্বরধ্বনির, এই যে আমরা বলছি স্বরধ্বনির, আর হলো আগমন, এই যে আগমন ঘটে। অর্থাৎ আমরা যে এই যে উদাহরণ লিখতেছি, দেখো যে স্কুল থেকে স্কুল, এটাকে আবার অনেকে স্কুলও বলে থাকেন। হ্যাঁ, তো এখন দেখো তাহলে এখানে কোনো ই ধ্বনি নেই, স্বরধ্বনি নেই, এখানে একটা ই ধ্বনি এসেছে। এই যে ই ধ্বনি এসেছে, এই ই ধ্বনির আগমনকেই আমরা বলছি যে আদিতে এসেছে। কোথায় এসেছে স্বরধ্বনিটা? আদিতে, শুরুতে, শব্দের শুরুতে এসেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে আদি। যেহেতু এটা স্বরধ্বনি তাই বলা হইতেছে স্বর, যেহেতু আগমন ঘটেছে তাই বলা হয়েছে আগমন, অর্থাৎ আদি স্বরাগম, আদি স্বরাগম। এবার দেখো আরেকটা বিষয় আমরা দেখি, এবার 2 নম্বরে
যে কিছু কিছু শব্দ রয়েছে যার মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে, অর্থাৎ শুরুতেও না শেষেও না। হ্যাঁ, এরকম বিষয় যখন কাজ করে তখন দেখো 2 নম্বরে তোমরা একটু লিখে ফেলো, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম, এটা নাম শুনেই অনেকটা বোঝা যাচ্ছে যে মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। হ্যাঁ, ওই একই কথা, উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে আমরা যদি একটু লিখে ফেলি, উচ্চারণের সুবিধার্থে। আমার কমেন্ট বক্সে কি কোনো প্রশ্ন এসেছে? যদি তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করো তাহলে উত্তর পাবে। উচ্চারণের সুবিধার্থে বা অন্য উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে শব্দের মাঝে যে স্বরধ্বনির আগমন ঘটে, তাহলে দেখো উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে শব্দের মাঝে যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে মধ্য স্বরাগম বলে। তাহলে দেখো আমরা একটা উদাহরণ নেই, যেমন তাহলে উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে, দেখো আমরা কি লিখেছি, উচ্চারণের সুবিধার্থে, আদি স্বরাগমেও কিন্তু একই কথাই ছিল। হ্যাঁ, উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে শব্দের মাঝে যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে মধ্য স্বরাগম বলে। আমি একটু চেক করে নিচ্ছি যে আমাদের কোনো কমেন্ট বক্সে কোনো প্রশ্ন এসেছে কিনা। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। এতে তোমরা ক্লাসে আনন্দও পাবে এবং তোমাদের চাহিদাও পূরণ হবে। আচ্ছা, তাহলে আমরা যেই কথাটা লিখেছি দেখো, যে উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে শব্দের মাঝে যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে কি বলে? মধ্য স্বরাগম বলে। তো এখন দেখো এই যে মধ্য স্বরাগম, যেমন দেখো রত্ন। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার লেখা কি তোমরা বুঝতে পারছো? রত্ন থেকে রতন। এখন দেখো এই যে রত্ন, এটা এখানে আছে ত যোগ ন। আমরা যুক্ত ব্যঞ্জনের সংজ্ঞায় গত ক্লাসেই পড়েছি। গতদিন আমাদের যে আজকে আমার 18 নম্বর ক্লাস, গতদিন 17 নম্বর ক্লাস ছিল, সেখানে আমি আলোচনা উপস্থাপন করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে দুটি ব্যঞ্জনের মাঝে যখন স্বরধ্বনি না থাকে, একসাথে লেখা হয়, তখন তাকে যুক্ত ব্যঞ্জন বলে। তো দেখো এই তর নিচে হর্ষচিহ্ন দেওয়া হয়েছে। এই হর্ষচিহ্ন দেওয়ার মানে হলো যে এই তয়ের মধ্যে কোনো অ নেই। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে অ থাকে, যেমন ক, খ, গ। এভাবে যদি তুমি বলো দেখবে প্রত্যেকটা স্বরধ্বনির শেষেই অ শোনা যাচ্ছে, অর্থাৎ অ উচ্চারিত হচ্ছে। তো এখন তেমনিভাবে তর মধ্যেও কিন্তু একটা অ আছে, ত। সেই অটাকে বাদ দেওয়া হয়েছে, এটা বোঝানো হয়েছে হর্ষচিহ্ন দিয়ে যে এখানে কোনো অ নেই। তো এই ত এবং ন একসাথে লেখা হয়েছে। হ্যাঁ, এখন দেখো
এই এই তটা যেটা আছে এই তকে বিশ্লেষণ করলে এখানে হর্ষচিহ্নযুক্ত ত যোগ অ সমান কিন্তু একটা পূর্ণত। তাহলে দেখো এই এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই তর সাথে অ যুক্ত হয়ে একটা পূর্ণত হয়েছে, মানে এর মধ্যে একটা স্বরধ্বনি অ আছে। তাহলে আমরা কি দেখলাম যে এই তয়ের মধ্যে একটা অ রয়েছে যেটা এই তয়ের মধ্যে নেই। হ্যাঁ, এখানেও ন আছে, দেখো এখানেও ন আছে, এখানেও প্রথমে র আছে, এখানেও প্রথমে র আছে, এখানেও শেষে ন আছে, এখানেও শেষে ন আছে, এখানে মাঝখানে ত আছে, এখানেও মাঝখানে ত আছে। পার্থক্য হলো এই তয়ের সাথে কোনো স্বরধ্বনি নেই, কিন্তু এই তয়ের সাথে একটা স্বরধ্বনি অ রয়ে গেছে। যেহেতু এখানে নেই, এখানে অ এসেছে, তাই কোথায় এসেছে? মধ্যখানে এসেছে। কি এসেছে? অস্বরধ্বনি আগমন ঘটেছে, এজন্য এটাকে আমরা মধ্য স্বর আগম বলতেছি। একদম সহজ বিষয়। দেখো আমি আগেও বলেছি, বাংলা ব্যাকরণ যদি তোমরা একটু পজিটিভ মাইন্ডে পড়ো, একটু বুঝে পড়ো, তাহলে এটা কিন্তু খুবই সহজ হবে। এটা কি হবে? খুবই সহজ হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পড়লে মনেও থাকবে। আমি আগেই বলেছি যেহেতু ব্যাকরণটা যেহেতু এটা ভাষা কিন্তু আমরা ব্যবহার করছি, সেহেতু এটা অন্যান্য সাবজেক্টের সাথে মনে রাখা খুবই সহজ এবং এটা সম্ভব। তাহলে দেখো এখানে আমরা ত লিখেছি, এই তর মধ্যে অ নেই। এখানে ত লিখেছি, তর মধ্যে একটা অ আছে আমরা দেখতে পেয়েছি। তাহলে এখানে যেহেতু স্বরধ্বনির আগমন ঘটেছে মাঝখানে, তাই এটাকে আমরা মধ্য স্বরাগম বলছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম দেখো নাম শুনেই অনেকটা বোঝা যাচ্ছে। অন্ত মানে কি? শেষ। ওই একই কথা যে উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে, হ্যাঁ উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে দেখো অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম এখানে নাম শুনেই অনেকটা বোঝা যাচ্ছে। দেখে মার্কার, ইয়েস। আর দেখো শব্দের শেষে যদি স্বরধ্বনির আগমন ঘটলে, শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে অন্তঃস্বরাগম বলে। দেখো অন্তঃস্বরাগম বলে। যেমন দেখো কথাটা একটু আমরা বুঝি। শব্দের শেষে, এই অন্ত শব্দের অর্থ কিন্তু শেষ, স্বরধ্বনির আগম। তাহলে দেখো অন্ত স্বর যোগ আগম মানে শব্দের শেষে স্বরধ্বনির আগমন, শব্দের শেষে স্বরধ্বনির আগমন। তো আমরা যেমন উদাহরণ দিতে পারি দিশ। দেখো দিশ, দিশ থেকে দিশা, দিশ থেকে দিশা। এখন দেখো এখানে কিন্তু স্বধ্বনির সাথে কোনো কার নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার আছে, আকার আছে। হ্যাঁ, তো এই যে আকারটা এসেছে, এই আকার, তো এই আকার মানে কি? এই আটা কোথায় আছে? শব্দের শেষে বা অন্তে। একেবারেই সহজ বিষয়, যেহেতু শব্দের শেষে বা অন্তে আছে তাই এটাকে অন্তঃস্বরাগম বলা যায়। যেমন আরেকটা উদাহরণ দেখো, আমরা লিখতে পারি বেঞ্চ। এখানে কি আছে? এই যুক্ত ব্যঞ্জনটার মধ্যে ইও যোগ চ, ইও যোগ চ। এখন যদি এর সাথে একটা ই যোগ করে দেই তাহলে কি হয়ে গেল? বেঞ্চি।
বেঞ্চি। তাহলে দেখো ই যে এই যে আমরা লিখেছি আসলে এটা কিন্তু শেষে আছে। হ্যাঁ, আমরা জানি যে রস্বইকার তো আর এভাবে শেষে দেয়া যায় না। এভাবে দেয়া যায়? এভাবে অবশ্যই দেয়া যায় না। তাহলে কি আগে দিতে হয়, এটা উচ্চারণ হয় শেষে, কিন্তু লিখতে হবে কোথায়? আগে। অর্থাৎ এটা যদি দীর্ঘইকার হতো তাহলে কিন্তু আমরা শেষে লিখতাম। যেহেতু রস্বইকার হলো ব্যঞ্জন বর্ণের পূর্বে বসে, কিন্তু উচ্চারিত হয় ব্যঞ্জনের পরে। হ্যাঁ, কারগুলো যেগুলো ব্যবহার হয়, কারগুলো পরে উচ্চারিত হয়। কোনোটা আগে লিখতে হয়, কোনোটা পরে লিখতে হয়, কিন্তু উচ্চারিত হয় সবগুলোই পরে। তো এখন দেখো এই যে বেঞ্চ থেকে বেঞ্চি, দিশ থেকে দিশা, সত্য থেকে সত্যি, আমরা যদি আরও লিখি দেখো সত্য, এটা থেকে হবে কি? সত্যি। আমরা অনেক সময় বলি না যে এটি সত্যি বলছি, বিশ্বাস করো সত্যি। যেভাবে যে আমরা সত্যি বলছি, এখানে কিন্তু এই যে ইকার এসেছে, এই ইকারটা কিন্তু এখানে নেই। তার মানে শব্দের শেষে একটা স্বরধ্বনি এসেছে, এই জন্য এটাকে আমরা এটা কিন্তু 3 নম্বর। দেখো এটাকে আমরা বলছি অন্তঃস্বরাগম। হ্যাঁ, এই অন্তঃস্বরাগম। তাহলে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, 3টা বিষয় মনে রাখা একেবারেই সহজ। শব্দের শুরুতে যদি স্বরধ্বনির আগমন ঘটে তাহলে আদি স্বরাগম, শব্দের মাঝে যদি স্বরধ্বনির আগমন ঘটে মধ্য স্বরাগম, শব্দের শেষে যদি স্বরধ্বনির আগমন ঘটে, এটা শেষ স্বরাগম হলে ভালো হতো, তাই না? আসলে অন্ত অর্থই শেষ। অন্ত অর্থ কি? শেষ। এজন্য অন্তঃস্বরাগম মানেই হলো শেষে স্বরধ্বনির আগমন। তাহলে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, এই 3 জায়গায়, অর্থাৎ শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটতে পারে, শব্দের মাঝে স্বরধ্বনির আগমন ঘটতে পারে, আবার শব্দের শেষেও স্বরধ্বনির আগমন ঘটতে পারে। ঠিক এরপরে আমরা পড়ব শব্দের শুরুতে যেভাবে শব্দের যেভাবে স্বরধ্বনি আসতে পারে, আবার এরকমও কিন্তু হতে পারে যে শব্দের স্বরধ্বনি আছে, এটা বাদ পড়ে যাচ্ছে। কোথায় থেকে বাদ পড়তেছে? প্রথম থেকে। তাহলে সেটা হবে স্বরলোপ। যদি শব্দের প্রথম থেকে বাদ পড়ে তাহলে আদি স্বরলোপ, যদি মাঝখান থেকে বাদ পড়ে মধ্য স্বরলোপ, যদি শেষের থেকে বাদ পড়ে তাহলে অন্তঃস্বরলোপ। তাহলে কিন্তু দেখো স্বরের যেমন আগমনও ঘটে, আবার লোপও পায়। ঠিক 3টা স্বরাগম আছে, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। একইভাবে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। হ্যাঁ, এটাও আমরা পড়ব। তো এবার আমরা চলে যাই অপিনিহিতি। তোমরা একটু তোমাদের নোটবুকে বা খাতা করলেই ভালো হয়। বাংলা ব্যাকরণের জন্য একটি খাতা থাকবে যেখানে তোমার বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখবে, লিখে রাখবে। এবং সুবিধা হলো নোট খাতা ব্যবহার করলে যে তোমার যে প্রশ্নটা, চাহিদাটা, সমস্যাটা, সেটাও তুমি নোট করে রাখতে পারো, যাতে করে তুমি পরবর্তী ক্লাসে সেটা সমাধান করে নিতে পারো। ও পি নি হি তি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ দেখো বানানটা কিন্তু খুব মজার। বানানটা কি? খুবই মজার, মনে রাখবে। অপিনিহিতি বানানের সবগুলোই রস্বইকার, সবগুলোই হলো কি? রস্বইকার। তার মানে এই যে আমরা অ লিখছি, অ আ তারপরেই তো ই, তাই না? অ আ তারপরে ই, দেখো সবগুলাই ই। ও পি নি হি তি, অপিনিহিতি। হ্যাঁ, তা এটার উচ্চারণটা আমরা উচ্চারণ করেছি, এটা অপিনিহিতি না, কিন্তু এটা অয়ের উচ্চারণটা এখানে ও হয়ে যাবে, অর্থাৎ অয়ের সংবৃত উচ্চারণ। হ্যাঁ, অপিনিহিতি। এই অপিনিহিতিটা হলো তোমার পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় বা যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি স্বরধ্বনির আগমন ঘটে বা ইকার উকার আসে, তাহলে সেটাকে বলে অপিনিহিতি। হ্যাঁ, পরের ইকার বা উকার, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় বা যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি ইকার বা উকার আসে, তাহলে তাকে
পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় বা যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি ইকার বা উকার আসে তাহলে তাকে অপিনিহিতি বলে। লিখে ফেলো, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় বা যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি পূর্বে যদি ইকার বা উকারের আগমন ঘটে তাকে মানে কি, ওই ইকার বা উকারকে অপিনিহিতি বা এই বিষয়টাকে অপিনিহিতি বলে। অপিনিহিতি বলে। তাহলে দেখো, আমরা একটা উদাহরণ লিখে ফেলি সাথে সাথে। যেমন আমরা যদি লিখি, যেমন দেখো সাধু, এই সাধু শব্দটা থেকে সাধুকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখো কি পাবো, স যোগ আকার, এর পরে কি আছে আকার, যোগ ধ যোগ উ, এই উ মানে কিন্তু রস্য উ মানে রস্য উকার। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা এই সবার শেষে কি আছে, একটা স্বরধ্বনি আছে উ, এটাকে বলা হয়েছে পরের ইকার বা উকার। দেখো পরের ইকার, এই যে ইকার বা উকার। তাহলে এখন দেখো এখানে উকার আছে, এই উকার যদি আমরা কোথায় আছে, ধর পরে আছে। উকারটা যদি আমরা ধয়ের আগে নিয়ে আসি তাহলে কেমন হয় দেখো, সা, এখন আছে ধ যোগ রস্য উকার, ধ যোগ রস্য উকার, অর্থাৎ আগে ধ পরে রস্য উ। এখন আমরা যদি এই রস্যটাকে আগে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, তাহলে আগে রস্য উ লিখলাম এবং তারপরে যদি ধ লিখি তাহলে কি হলো, সাধু, সাউদ, চোরের নৌকার সাধুর নিশানা, অর্থাৎ কি বকধার্মিক, অর্থাৎ দেখতে ভদ্র কিন্তু আসলে ভেতরটা কি অভদ্র, এরকম হওয়া উচিত না, তাই না? তো তাহলে দেখো এখানে সাধু উ আছে শেষে, সেই উটাকে আমরা কি করেছি, আগে নিয়ে এসেছি। তার মানে আমরা বলতে পারি পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয়, হ্যাঁ, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তাহলে এই বিষয়টাকে বলে কি, অপিনিহিতি। তোমরা আবার একটু বোঝো, সাধু, এই সাধু থেকে সাউদ হয়েছে। হ্যাঁ, যেমন দেখো আমরা আরও লিখতে পারি, আজি থেকে আইজ, আজি। আরেকটা উদাহরণ লেখো, আজি। দেখো আজি, ইটা কোথায় আছে, পরে। যদি একটু ভালোভাবে উচ্চারণ করো, সময় নিয়ে একটু লং উচ্চারণ করো, আজি। আমাদেরকে আর কোনো প্রশ্ন জমা হয়েছে? লিখেছেন একজন ছাত্র, লিখেছে জি স্যার। হ্যাঁ, তো আমরা জি স্যার, ইয়েস স্যার, গুড, নাইস, ভেরি গুড, এগুলোর পাশাপাশি যদি ছাত্র যারা আছেন, যারা ছাত্র আছো, তারা যদি তোমাদের কোনো ওয়ান্টিং থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলেও তোমরা সেটা করতে পারবে। হ্যাঁ, তো এখন দেখো আমরা এই আজি, এই শব্দটায় যদি এই ইটাকে আমরা এই আজিতে আসলে কিন্তু দেখো এইভাবে তো আর লেখা যায় না। দেখো আজি রস্বইকার কীভাবে লেখা যায়, অবশ্যই এভাবে লেখা যায় না। হ্যাঁ, রস্বইকারটা কোথায় লিখতে হয়, যে আমরা আগে লিখেছি। এটা যদি দীর্ঘইকার হতো তাহলে কিন্তু শেষেই লিখতাম আমরা, তাই না? আগেও বলেছি একবার। তাহলে দেখো
এই আমরা এই রস্যইটা যদি আগে নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাচ্ছে আ ই জ, আইজ। তাহলে দেখো আমরা বলতে পারি যে পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় বা যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি ইকার বা উকারের আগমন ঘটে তবে তাকে অপিনিহিতি বলে। হ্যাঁ, তাহলে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম ধ্বনি পরিবর্তনের। কি আমরা জানতে পেরেছি? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম এবং অপিনিহিতি। এই আমাদের এখান থেকে অপিনিহিতিটা বেশি পরীক্ষায় এসে থাকে। পরীক্ষায় সব কিছুই আসতে পারে, সব কিছু তো আসা সম্ভব না। তো বিষয়টা আমাদের আত্মস্থ করতে হবে, হ্যাঁ, শিখতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে। আমাদের এই ক্লাস প্রতিদিন চলবে ইনশাল্লাহ। যারা ছাত্ররা রয়েছে আমাদের এই ফরিদপুর উচ্চ বিদ্যালয় ভার্চুয়াল ক্লাস গ্রুপে, তোমরা নিয়মিত বাসায় লেখাপড়া করবে এবং আমাদের এই রুটিন হয়েছে, আমি আজকে রুটিন পেয়ে গিয়েছি। আগামী দিন থেকে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। তোমরা ক্লাসগুলো, বিষয়ভিত্তিক ক্লাসগুলো লক্ষ্য করবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো পরামর্শ থাকলে সেটা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে, সবার কাছে নিশ্চয়ই শ্রেণী শিক্ষকের মোবাইল নম্বর রয়েছে। তোমাদের কোনো চাওয়া থাকলে তোমরা শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবে, প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।